বাংলা নতুন বছরে উৎসবে মাতোয়ারা দেশ, শোভাযাত্রায় প্রাণের উচ্ছ্বাস, সম্প্রীতির বন্ধনে এগিয়ে যাওয়ার প্রত্যয়। আমার এখানে এসে খুব ভালো লাগছে। আমি ওখানে গান শুনতে গিয়েছিলাম। খুবই লুক ফরওয়ার্ড করি যে এই দিনটাতে সকালটা শুরু করবো এই ছায়ানটের গান দিয়ে। নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেটা আমরা এই শোভাযাত্রায় দেখতে পাচ্ছি। বাংলাদেশ লোকেরা খুব মিশুক। জ্বালানি সংকটে দেশের একমাত্র তেল শোধনাগার স্টার্ন রিফাইনারি বন্ধ। জন আস্থার প্রতিদান দিতে শুরু করেছে বিএনপি সরকার। টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধনের প্রধানমন্ত্রী। কৃষক ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য আপনারা বিএনপির উপরে বিগত নির্বাচনে আস্থা রেখেছেন। ইনশাল্লাহ এই সরকার আপনাদের সেই আস্থার পূর্ণ মর্যাদা দিবে। জ্বালানি সংকটে দেশের একমাত্র তেল শোধনাগার স্টার্ন রিফাইনারি বন্ধ। বৈশাখের ছুটিতে খোলা নেই ডিপো, বিপাকে যানবাহনের চালকরা। যদি ডিপো বন্ধ থাকে তাহলে আমাদেরকে বলে দেখ, তাহলে আমরা চলে যাবো। এই লাইনে রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে কি লাভ হবে? প্রায় 7-8টা পাম্পে ঘুরতেছি সকাল থেকে, ভাই বিশ্বাস করেন প্রায় 1 লিটার মতো তেল ছিল, শুধু ঘুরেই তেল 1 লিটার শেষ করে ফেলছে, কিন্তু কোনো পাম্পে তেল পাচ্ছি না। উৎসব আনন্দে বিষাদের ছায়া। কুমিল্লায় ট্রাক উল্টে ঝরে গেল 7 প্রাণ। যাত্রাবাড়িতে বাসায় ঢুকে 3 সন্তান সহ মাকে কুপিয়ে জখম, মেয়ের মৃত্যু। হামের উপসর্গে আরও 9 শিশুর মৃত্যু। শয্যা সংকটে বেশিরভাগ রোগীর চিকিৎসা চলছে বারান্দাতেই। বৈশাখে হাসপাতালের খাবার নিয়ে ক্ষোভ। মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হলো 3 জাহাজ। বৃহস্পতিবার ফের বসতে পারে ইরান, যুক্তরাষ্ট্র। লেবাননে ইসরায়েলের এক সেনা নিহত, আহত 11। দর্শক, আপনাদের সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ। স্টার নিউজ প্রাইম দেখছেন আপনারা, স্বাগত জানাচ্ছি আমি মনিরুল ইসলাম। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত খবর। নতুন বছরকে বরণ করে নিতে রাজধানী সহ সারা দেশে উৎসবের রং। চারুকলার বৈশাখী শোভাযাত্রায় নতুন বছরের প্রথম প্রভাতে হাজারো মানুষের ঢল। সবার প্রত্যাশা বিশ্বজুড়ে থেমে যাক যুদ্ধের দামামা, ঘুচে যাক সব অশুভ আর জীর্ণতা। প্রজন্মের হাত ধরে অস্তিত্বে মিশে থাকুক বাঙালিয়ানা। নতুন দিনের সূর্যকেই যেন ঘুম থেকে ডেকে তুলল অতিকায় এই মোরগ। আর সেই সূর্যের পিছু ধরে বাংলায় এলো আরও একটি নতুন বছর। ফ্যাসিবাদ পরবর্তী দেশে এসেছে নির্বাচিত সরকার। চারুকলার এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান। মোরগ ছাড়াও শোভাযাত্রার মূল ভাগে ছিল আভিজাত্যের স্মারক, কাঠের হাতি। গ্রামীণ জীবনের গল্পগাথা ট্যাপা ঘোড়ায় দোতরা জানাচ্ছে বাউলের সঙ্গে সংহতি। সঙ্গে শান্তি সম্প্রীতির চিরায়ত বার্তা দিচ্ছে পায়রা। আনন্দ নাকি মঙ্গল, সেই বিতর্কের ঊর্ধ্বে উঠে বৈশাখী শোভাযাত্রা নাড়া দিয়েছে বাঙালির চিরায়ত আবেগের দরজায়। প্রত্যাশা ছিল যা, তা উতরে গেছে আয়োজনে। স্বতঃস্ফূর্ততা ছিল নিরাপত্তার অনুভব। মুরগি, ঘোড়া, ময়ূর, হাতি আমার অনেক বেশি ভালো লাগছে। ঘুরতে গেছি, মেলায় গিয়েছি, মেলায় গিয়ে অনেক মজা করেছি। আমার এখানে এসে খুব ভালো লাগছে। আমি ওখানে গান শুনতে গিয়েছিলাম। গত 2 বারের চেয়ে আমি যতটুকু দেখেছি মানুষ আজকে অনেক বেশি। জীবনে প্রথমবারের মতো ঢাকায় পহেলা বৈশাখ এবং শোভাযাত্রায় হাঁটছি। সবার প্রত্যাশা বিশ্বজুড়ে যুদ্ধের দামামা থেমে যাক। নতুন বছরে কেটে যাক সব অশুভ আর জরাজীর্ণতা। প্রজন্মের হাত ধরে অস্তিত্বে মিশে থাকুক বাঙালিয়ানা। গানের মধ্যে বলি যে বছরের আবর্জনা মুছে যাক, এই রেজুলেশন নিয়ে শুরু করতে চাই। যেহেতু বিশ্বে একটা যুদ্ধ চলতেছে, আমরা চাই যাতে ওটাও ঠান্ডা হয়ে যায়। ট্রাফিকটা একটু কমে যাক বাংলাদেশে ট্রাফিকটা কমলে অনেক ভালো হয়। শ্রমিক, কৃষক, মেহনতি জনতা নিয়ে সবাই আমরা বাঙালির মতো থাকুক। আমরা যদি এরকম বাচ্চাদের কাছে তুলে না ধরি আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, আমরা তাহলে আমরা অনেক পিছিয়ে যাব। নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেটা আমরা এই শোভাযাত্রায় দেখতে পাচ্ছি। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফেরার আরেকটা প্রমাণ এবারের শোভাযাত্রায় অংশ নেয়া ভিনদেশিরা। বাঙালির বর্ণিল এই উৎসবে
মন মজেছে তাদেরও। I'm from Sweden and I thought this was so exciting to be here. It's pretty crowded and busy. And it's a very beautiful day. I'm very happy to be part of today and to share today together with our Bengali friends. বাংলাদেশ লোকেরা খুব মিশুক আমার বাংলাদেশ ভালো লাগে। শোভাযাত্রায় বিশেষভাবে নজর কেড়েছে পুলিশ বিভাগের শৌর্যের প্রতীক অশ্ববাহিনী। নববর্ষের এই বৈশাখী যাত্রায় শুধুমাত্র বাঙালির হাজার বছরের ঐতিহ্যই নয়, বরং উঠে এসেছে গণতন্ত্র আর বিশ্ব শান্তির ডাক। নতুন এই বছরটায় এই ফিরে পাওয়া গণতন্ত্রের পথ সুগম হোক আর যুদ্ধ থেমে সারা বিশ্বে নেমে আসুক শান্তির বার্তা, এমনটাই প্রত্যাশা সবার। জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। অন্ধকার পেছনে রেখে আলোয় ভাষা ভোর। রমনার বটমূলে ছায়ানটের সুরের আহ্বানে জাগে বাঙালির প্রাণ। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। এই বার্তায় 22টি গান আর 2 পাঠে হয়েছে এবার 1433 বঙ্গাব্দ বরণ। এ সময় সবার কণ্ঠে ছিল ভেদাভেদ ভুলে এক হওয়ার প্রত্যয়। নতুন বছর প্রথম দিনের সূর্য যখন উঠি তখন সপ্রাণ রমনার বটমূল। শারদ সেতারে মাঙ্গলিক সুর, 200 কণ্ঠে আলোক লগনে জাগে প্রাণ ও প্রকৃতির মূর্ছনা। 8টি সম্মেলক, 14টি একক কণ্ঠের গানে ছিল পুরনোকে পেছনে ফেলে হাতে হাত রেখে সামনে এগোনোর বার্তা। সঙ্গে পাঠ ছিল 2টি। আমরা সমাজের কাছে অভয় বাণী শুনতে চাই, আমরা যেন নির্ভয়ে গান গাইতে পারি। 1433 বঙ্গাব্দ বরণে ছায়ানটের মূল ভাবনা চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। বৈশাখের ভোরে তাতে সামিল হওয়াদের কণ্ঠেও ছিল সেই প্রত্যাশা। রবি ঠাকুরের নির্মল বাণী, নজরুলের দ্রোহের টানে রমনার এই বটমূলে এসে মিশে লালনের দেহতত্ত্ব আর দ্বিজেন রায়ের দেশাত্মবোধ। তাতে শুধু সুর নয়, ছিল বাঙালির ইতিহাস, আত্মপরিচয়ের সোদাঘ্রাণ। পুরো বছর ধরে খুবই লুক ফরওয়ার্ড করি যে এই দিনটাতে সকালটা শুরু করব এই ছায়ানটের গান দিয়ে। বাঙালিত্ব আমাদের জিনের মধ্যে আছে, আমাদের রক্তের মধ্যে আছে। আমি বিদেশে গেলেও বাঙালি থেকে যাই। এই অদ্ভুত সুন্দর যে আয়োজন হয় এবং শেষে জাতীয় সঙ্গীত দিয়ে যখন শেষ হয়, প্রতিবার এটা খুবই ইমোশনাল আমাদের জন্য, বাঙালিদের জন্য। 1967 সাল থেকে বৈশাখের ভোরে বর্ষবরণ করছে ছায়ানট। লক্ষ্য ভয়কে জয় করে বাঙালির জাতিসত্তার পরিচয় তুলে ধরা। জরাজীর্ণকে পেছনে ফেলে নতুনের জয়গানে গাওয়া ছায়ানটের এই গান আর লাখো মানুষের এই পদচারণা বলছে যে আয়োজন শুরু হয়েছিল সাংস্কৃতিক প্রতিরোধের প্রতীক হিসেবে, তা আজ রূপ নিয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসবে। রমনার এই বটমূল এখন আর শুধু মঞ্চ নয়, এটি বাঙালির অসাম্প্রদায়িক চেতনাকে ঝালিয়ে নেয়ার এক মিলন মেলা। রমনার বটমূল থেকে মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা। উৎসের রঙে রঙিন সারা দেশ। অনুষ্ঠিত হয়েছে বৈশাখী শোভাযাত্রা। এতে অংশ নেন নানা বয়সী, নানা শ্রেণী পেশার মানুষ। পুরনো গ্লানি, জীর্ণতা মুছে নতুনের আবাহন সবার কণ্ঠে। প্রত্যাশা শান্তি আর সমৃদ্ধির। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত একটি ডেস্ক রিপোর্ট। বর্ষবরণে উৎসবের রং বন্দর নগরী চট্টগ্রামে। সিআরবি থেকে বের হয় বৈশাখী শোভাযাত্রা। অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও। খুব ভালো লাগছে, আজকে ডিসিলের প্রাঙ্গণেই বসে আছি। খুব সুন্দর সকাল, সবার মধ্যে একটা সুন্দর, তারপর হচ্ছে মনে আনন্দ আসুক, এটাই কামনা। আমাদের যে ঐতিহ্য আছে, সাংস্কৃতিক যে ঐতিহ্য আছে, সেইটিকে আমরা ধারণ করতে চাই। আমরা চাই আমাদের পরের প্রজন্ম সেগুলোকে ধারণ করুক। বাঙালির একটা ঐতিহ্যবাহী উৎসব, এটা তো আমার খুবই পছন্দের একটা উৎসব আর কি। উৎসবের রঙে রঙিন রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শোভাযাত্রায় বিভিন্ন মোটিফে তুলে ধরা হয় লোকজ ঐতিহ্য ও সংস্কৃতি। আমাদের নতুন বছর, নতুন উদ্যমে আমরা আবার পথ চলা শুরু করেছি। আমাদের অতীতের যত ভুলভ্রান্তি, যত গ্লানি ছিল, এগুলো আমরা ভুলে যাব। আমরা সবাই এই 1433কে নতুনভাবে
রেলের সাথে বরং আগামী দিনে আমাদের স্বপ্ন। সিলেট নগরীর সার্কিট হাউস থেকে বের হয় বৈশাখী শোভাযাত্রা। বর্ণিল সাজে এতে অংশ নেন নানা বয়সী মানুষ। সাংস্কৃতিক আয়োজন শেষে খুলনা নগরীতে বের হয় বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রা হয়েছে বরিশালেও। মোটিভে ফুটিয়ে তোলা হয় লোকজ ঐতিহ্য ও সংস্কৃতি। এদিকে ময়মনসিংহে শোভাযাত্রা বের করা হয় নগর ভবন থেকে। অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উদীচীর নাচ গান কবিতা শেষে শোভাযাত্রার মাধ্যমে নতুন বছর বরণ করা হয় যশোরে। এছাড়া সারা দেশেই বর্ষবরণ ঘিরে বর্ণিল আয়োজন হয়েছে শোভাযাত্রা। সাদাত শাহেদ, স্টার নিউজ। এ তো গেল সব আসলে দিনের আয়োজন বা ভোর থেকে আয়োজন। আমরা একটু এখন এই মুহূর্তে কি অবস্থা, অন্ধকার নেমে এসেছে পুরো দেশে, এখন কি অবস্থা আমরা সেটা দেখতে চাই। রাজধানীর দুটো প্রান্তে যেতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এবং ধানমন্ডি রবীন্দ্র সরোবর এলাকায়। আমাদের সহকর্মী মাঝারুল ইসলাম, আমাদের সহকর্মী আহমেদ রবি, তারা সেখান থেকে জানাবেন। মাঝার, আপনার কাছে আসতে চাই, চারুকলা ঘিরে আসলে এই যে এই বৈশাখ উৎসবটা থাকে, পহেলা বৈশাখের উৎসব, এখন আসলে কি অবস্থা দেখছেন? মানুষজন আসলে কেমন মজা করছে, মানুষজন কেমন উৎসব করছে? শুভেচ্ছা। আপনি যেমনটা বলছিলেন যে সকালবেলায় চারুকলা যেমন প্রাণবন্ত ছিল, এখনও চারুকলা সেভাবেই প্রাণবন্ত আছে। অর্থাৎ প্রথম সেশনটি শেষ হওয়ার পরে কিছুটা বিরতি দিয়ে আবারও কিন্তু এখানে সাধারণ মানুষরা আসতে শুরু করেছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে আসছেন। আপনি দেখতে পাচ্ছেন চারুকলার এই জায়গাটাতে নানা ধরনের বিভিন্ন উৎসবের মেলা বসেছে। যেমন আপনাকে বলি যে নাগরদোলা এবং বিভিন্ন ধরনের যে খাবারের আইটেম সেগুলো যেমন আছে, তেমনিভাবে ছোট বাচ্চাদের যেমন খেলার ব্যবস্থা আছে। একই সাথে যারা বড় অর্থাৎ যারা একটু বয়স্ক বা মধ্যম বয়সী তাদের জন্য কিন্তু খেলাধুলা নানার ব্যবস্থা আছে। আমরা নাগরদোলা যেমন দেখতে পাচ্ছি এবং ছোট বাচ্চাদের যে ছোট রেলগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি। বাচ্চারা যেমন খেলছেন, অর্থাৎ বাবা মারা ছোট বাচ্চাদের নিয়ে এসেছেন। আপনি জানেন যে চারুকলা এমনিতেই একটি সাংস্কৃতিক জায়গা। এখানে এই বৈশাখকে ঘিরে সবচেয়ে যে বড় আয়োজনটা সেটা কিন্তু চারুকলাকে কেন্দ্র করেই হয়। অর্থাৎ সকালে সেই আমাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের যে বৈশাখীর যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা শেষে এখন কিন্তু ভিন্ন রঙে রঙিয়েছে এই চারুকলা প্রাঙ্গণ। আপনি দেখতে পাচ্ছেন যে নানা শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন এবং বিভিন্ন বয়সের মানুষ এখানে এসেছেন। তারা দেখছেন এবং বাচ্চাদেরকে দেখাচ্ছেন এই যে বাংলার ঐতিহ্য, বাংলার নানা ধরনের খেলা, যেগুলো শহরের খুব বেশি একটা দেখা যায় না, কিন্তু এই নববর্ষকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে প্রাণের উচ্ছ্বাস, সেই প্রাণের উচ্ছ্বাসগুলো কিন্তু দেখা যায়। আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে নাগরদোলা যেটি, এখানে কিন্তু শুধু ছোট বাচ্চারাই না, এখানে নানা বয়সী মানুষ কিন্তু তারাই নাগরদোলায় উঠেছেন এবং এটিকে তারা উপভোগ করছেন। এবং অনেকে বলছেন এই যে গ্রামীণ সংস্কৃতি, এই গ্রামীণ সংস্কৃতি কিন্তু হারিয়ে যেতে বসেছে। সেখানে শুধুমাত্র পহেলা বৈশাখ আসলেই শুধু এই ধরনের উৎসব যেন না হয়, অর্থাৎ প্রত্যেকটি সব সময় যেন, অর্থাৎ সময় সাপেক্ষে যেন এগুলো নিয়ে আসা হয় এই বাংলার ঐতিহ্য এবং বাংলার এই সংস্কৃতি ধরে রাখার জন্য। অর্থাৎ সকালে যে আমেজ ছিল এখনও সেই আমেজ দেখছি, একটু ভিন্ন আঙ্গিকে আর কি। মনির, এই ছিল আমার কাছ থেকে সবশেষ তথ্য। আসলে এমন নাগরদোলা দেখলে কান্না উঠতে ইচ্ছা করে। আপনি নিশ্চয়ই উঠবেন মাঝার। অনেক ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহমেদ রবি আছেন ধানমন্ডি রবীন্দ্র সরোবরে। রবীন্দ্র সরোবর একটা ঐতিহ্যবাহী এলাকা, অনেক মানুষের সমাগম ঘটে। একটা বিষয় ছিল আসলে সন্ধ্যার পরে পুলিশ বলেছিল উৎসব সব জায়গায় শেষ করে দিতে, তো এখন আসলে সেই রকম অবস্থা বিরাজ করছে কিনা একটু সার্বিক অবস্থা জানতে চাই আপনার কাছে, রবি। মনের পুরনো বছরের সব ক্লান্তি, গ্লানি এবং ব্যর্থতাকে পেছনে ফেলে আসলে ভোরের আলো ফোটার সাথে সাথে বাঙালির নতুন বছর 1433 বঙ্গাব্দ, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে উদযাপন করছে গোটা জাতি। আমি এই মুহূর্তে আছি ধানমন্ডি রবীন্দ্র সরোবরে। আসলে এখানকার যে আয়োজন সেটি কিন্তু সন্ধ্যা নাগাদই শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখনও মানুষের ঢল কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পুরো এলাকা জুড়ে আছে। এখানে কিন্তু সকাল থেকে বিভিন্ন ধরনের পয়লা বৈশাখকে বরণ করে নিতে বিভিন্ন আয়োজন করা হয়। হাজার কণ্ঠে বর্ষবরণ নামে আয়োজন করা হয়। ভোরের আলো ফোটার সাথে সাথেই কিন্তু এখানে বাঙালির যে ঐতিহ্য সেটি কিন্তু আসলে এখানে জেগে ওঠে। বাঙালির যে প্রাণের উৎসব সেটি কিন্তু আসলে জেগে ওঠে। এখানে খ্যাতিমান রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, তার নেতৃত্বে আসলে একসঙ্গে হাজারো কণ্ঠে ধ্বনিত হয় বাঙালির যে প্রাণের গান সেগুলো। একই মঞ্চে কিন্তু সুর ছড়িয়েছেন সকাল থেকে আসলে প্রখ্যাত শিল্পীরা রফিকুল আলম, ফাহিম হোসেন চৌধুরী, কিরণচন্দ্র রায়, সাথী সরকার। লোকগানের আবহ এনে আসলে দেন এখানকার এখানে কোনাল, এবং যিনি গিয়েছেন সে আব্দুল করিমের বিভিন্ন জনপ্রিয় গান।
একই সাথে কিন্তু শুধু গান না, আবৃত্তিতেও কিন্তু মুগ্ধ করেছেন এখানকার যে দর্শনার্থী যারা আছেন, যে বাঙালি যারা উৎসবমুখর মানুষ আছেন তাদের। জয়ন্ত চট্টোপাধ্যায় আসলে লাল সাদা শাড়ি, পাঞ্জাবি এবং বিভিন্ন ফুলের সাজে কিন্তু সেজে মানুষের এই ঢল কিন্তু এখানে মুখরিত পরিবেশ এখানে বিরাজ করছিল সকাল থেকেই। পরিবারের সাথে, বন্ধুবান্ধবদের সাথে, কোথাও ছোট ছোট শিশুদের কোলাহল, চারপাশে উৎসবের আমেজ। দুপুরের পর থেকে কিন্তু এখানে আসলে বৈশাখী কনসার্টের আয়োজন করা হয়। সেখানে কিন্তু বিভিন্ন ব্যান্ড দল তাদের বিভিন্ন গান কিন্তু আসলে এখানে পরিবেশন করেন। ব্ল্যাক আছে, ফিডব্যাক আছে, তারা কিন্তু বিভিন্ন গান এখানে পরিবেশন করছিলেন। কবিতা, গান, বিভিন্ন ধরনের আবৃত্তির আসলে এই আমেজে কিন্তু আসলে মুখরিত পরিবেশ বিরাজ করছিল। গোটা জাতি আসলে উদযাপন করছিল। জি, অনেক অনেক ধন্যবাদ। আসলে বাইরে যেমন উৎসবের রং, তেমন হচ্ছে গরমও। এর মাঝখানে আমাদের সহকর্মীরা আপনাদের জানাচ্ছেন, আমাদের সহকর্মী আহমেদ রবি ধানমন্ডি থেকে জানাচ্ছিলেন। আর বর্ষবরণের আরও খবর থাকছে দর্শক আপনাদের জন্য, তবে সেগুলো থাকবে আমাদের সংবাদের পরের অংশে। যাচ্ছি পরের খবরে। পহেলা বৈশাখের দিন কৃষক কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী। জানালেন দেশের সবাই কোনো না কোনোভাবে কৃষির সঙ্গে সম্পৃক্ত, আর তাই কৃষক ভালো থাকলেই ভালো থাকবে বাংলাদেশ। দুপুরে টাঙ্গাইলে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় ল্যাপটপে বাটন প্রেস করা মাত্রই 11 উপজেলার 22,065 প্রান্তিক কৃষকের মোবাইলে পৌঁছে যায় 2,500 করে টাকা। রোদে পোড়া মুখ, কাদায় ভেজা হাত পা, আছে ঋণের বোঝা আর বঞ্চনা। বন্যা, খরা ও অনিশ্চয়তার বিরুদ্ধে নিরন্তর লড়াই যেন সোনা ফলানো হাজারো কৃষকের নিয়তি। দীর্ঘদিনের এ বঞ্চনা আর প্রান্তিকতার ইতিহাসের ইতি টানতে পয়লা বৈশাখে টাঙ্গাইলে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যা পাওয়াতে আমরা খুব খুশি, আনন্দিত, আরো বিভিন্ন উপকার পাবো বলে আশা রাখি। এই কৃষি কার্ডের থেকে আমরা মনে করেন যে এই সার, তারপরে বীজ এঙ্গা ন্যায্য মূল্যে পাবো। আমাদের যে একটা সম্মান স্থানে প্রধানমন্ত্রী আনতেছে, এজন্য আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। নতুন আশার প্রতীক হিসেবে কৃষকের হাতে তুলে দিলেন প্রতিশ্রুতি করা কৃষক কার্ড। এই কর্মসূচির মধ্য দিয়ে প্রাথমিক পর্যায়ে বাংলা নববর্ষের প্রথম দিন 10 জেলার 11 উপজেলায় 22,065 কৃষকের হাতে এই কার্ড তুলে দেন সরকার প্রধান। আমরা হয়তো মাত্র 22,000 কৃষককে এই কৃষক কার্ডের সুবিধা আমরা এই মুহূর্তে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। বাট পর্যায়ক্রমিকভাবে ইনশাল্লাহ 2,75,00,000 কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমিকভাবে আমরা কৃষি কার্ড তাদের কাছে পৌঁছে দিব। যে মানুষটি ঋণের ভার বয়ে নিয়েও মাটিতে বীজ বোনেন, নিজের অভাব ভুলে দেশের ভান্ডার ভরান, কৃষক কার্ডের মাধ্যমে রাষ্ট্র এবার তার পাশে দাঁড়ানোর অঙ্গীকার করল আরও দৃঢ়ভাবে, যার মাধ্যমে ঋণ, ভর্তুকি ও এককালীন অর্থ সহায়তা সহ 10টি সহায়তা পাবেন ভূমিহীন ও প্রান্তিক কৃষকেরা। কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষকের কাছে চেষ্টা করব ইনশাআল্লাহ সরাসরি 10টি সুবিধা পৌঁছে দিতে, যেই 10টি সুবিধার মাধ্যমে কৃষক তার অবস্থান অনেক ক্ষেত্রেই পরিবর্তন করতে সক্ষম হবে। এ সময় সরকার প্রধান বলেন, এটি শুধু একটি কার্ড নয়, এটি কৃষকের স্বীকৃতি, তার প্রাপ্য মর্যাদার প্রতীক, যা বদলে দেবে হাজারো কৃষক পরিবারের ভবিষ্যৎ। সেই সাথে গ্রামীণ অর্থনীতির ভিতকেও করবে মজবুত। এই কৃষিজাত পণ্যের ব্যবসার সাথে সম্পর্কিত যাদের এরকম কৃষিজাত পণ্যের কলকারখানা আছে, তাদের সাথে বসলাম প্রায় 4 ঘন্টা। আমি তাদের সাথে বসেছি, তাদের সমস্যার কথা শুনেছি। এবারে আরো বেশি কৃষি পণ্য কৃষক ভাইদের কাছ থেকে কিনতে পারে এবং সেই সকল পণ্যকে ফিনিশ করার মাধ্যমে তারা বিদেশে রপ্তানি করতে পারে। তাতে করে একদিকে যেমন কৃষক ভাইদের সুবিধা হবে, একইভাবে দেশের জন্য আমরা মূল্যবান বৈদেশিক মুদ্রা পর্যন্ত আমরা অর্জন করতে সক্ষম হব। সরকার প্রধানের ভাষ্য, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, আর সেই কৃষকের হাসিতেই লুকিয়ে সমৃদ্ধ দেশের স্বপ্ন। যে হাতে মাটি লেগে থাকে সেই হাত দিয়েই দেশের ভবিষ্যৎ লেখেন কৃষকেরা। রোদে পোড়া, কাদা জলে ভেজা সেই হাতেই নতুন বছরের প্রথম দিনই উঠল রাষ্ট্রীয় সম্মান। কৃষক কার্ড তাই শুধু একটি কাগজ নয়, এটি এক টুকরো ভরসা, এক চিলতে স্বপ্নের কাগজ, যার প্রতিটি ভাঁজে লুকিয়ে আছে কৃষকের ঘাম ঝরানো কান্না আর নিরন্তর লড়াইয়ের গল্প। সেখানে এই উদ্যোগকে শুধু আর্থিক সহায়তা নয়, বরং সম্মান, স্বীকৃতি আর রাষ্ট্রের এক মানবিক প্রতিশ্রুতি বলছে সরকার। পরে নগরীর পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করেন তিনি।
টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মৌলানা ভাসানীর কবর জিয়ারত করেন সরকার প্রধান। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, টাঙ্গাইল। কৃষকরা দেশের অর্থনীতির মেরুদণ্ড, তাই কৃষক কার্ড উপহার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর কৃষক কার্ড বিতরণে অনিয়মের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী। দুপুরে নিজ নিজ এলাকায় কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করে বক্তব্য রাখেন মন্ত্রীরা। অন্যদিকে কৃষি কার্ড পেয়ে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সুবিধাভোগীরা। ভূমিহীন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করেছে সরকার। মঙ্গলবার দেশের 11টি উপজেলায় প্রায় 21,000 কৃষক এসেছেন এই সুবিধার আওতায়। কক্সবাজারের উখিয়ায় 1,690 জন চাষি পাবেন কৃষক কার্ড। উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী 116 জন কৃষকের হাতে তুলে দেন বিশেষ এই কার্ড। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি মনে করে কৃষকরা দেশের অর্থনীতির মেরুদণ্ড, তাই তাদের কৃষক কার্ড উপহার দেওয়া হয়েছে। আমরা রাজনীতি করি দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং দেশের মানুষের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য, আইনের শাসনের জন্য, আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য, আমাদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জন্য। এগুলো করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমরা সেই ঐক্যমতের ভিত্তিতে কিছু সংস্কারের প্রস্তাব আমরা করেছি জাতীয়ভাবে, সেগুলো আমরা প্রতিপালন করব ইনশাআল্লাহ। ঝিনাইদহের শৈলকুপায় 1,679 জন উপকারভোগীর মাঝে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করেন আইনমন্ত্রী। এ সময় তিনি বলেন, কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের কোনো সুযোগ নেই। কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড এবং অন্যান্য যেগুলো কার্ড দেওয়ার কথা, এটা জনগণের টাকা আমরা জনগণের মাঝে দিচ্ছি। এখানে অনিয়ম হওয়ার ন্যূনতম কোনো সুযোগ নাই। আজকে যে 1,679 জনকে কার্ড ডিস্ট্রিবিউট করা হয়েছে, আপনারা খোঁজ নেন, এখানে কোনো রাজনৈতিক বিবেচনা কাজ করেনি। এছাড়া বগুড়ার শিবগঞ্জে 3,516 জন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেন শিক্ষামন্ত্রী। জামালপুরের ইসলামপুরে 115 জন কৃষকের হাতে বিশেষ কার্ডের পাশাপাশি গাছের চারা উপহার দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। আমাদের প্রিয় নেতার স্বপ্ন ছিল বগুড়াকে শিক্ষা নগরী বানানো। দেখেছেন আপনারা, সেই সময়ে 2001 থেকে 2006 পর্যন্ত আমরা বহু প্রতিষ্ঠান তৈরি করেছিলাম। শুরু হয়েছিল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, বন্ধ হয়ে গিয়েছে কারণ এটি বগুড়া। এই শাহজাহানপুরে সেই ইউনিভার্সিটি খোলার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ করছে, দৌড়ে আমার মন্ত্রণালয়ে যাচ্ছে। একটি কারণে সে চায় এই বগুড়া হোক শিক্ষা নগরী, এটি হোক বাংলাদেশের শিক্ষা হাব। এদিকে নতুন বছরের শুরুতেই কৃষক কার্ড পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন চাষিরা। ধন্যবাদ জানান সরকারকে। আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা অলরেডি এই কৃষক কার্ড যেগুলো পাইয়ে গেছি, আমরা কৃষি কার্ড পাইয়ে অনেক আনন্দিত, অনেক উৎসাহিত। কৃষক কার্ডের মাধ্যমে বছরে 2,500 টাকা নগদ সহায়তা সহ বিভিন্ন কৃষি সুবিধা পাবেন চাষিরা। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ। অপরিশোধিত তেল সংকটের ফলে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে বন্ধ হয়ে গেছে পরিশোধন কার্যক্রম। গেল রোববার বিকেলে শেষ পরিশোধনের মেশিন চলমান ছিল বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা। প্রায় 20% চাহিদা মেটানোর প্রতিষ্ঠানের পরিশোধন বন্ধ হওয়ায় জ্বালানি সংকট আরও বাড়ার শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম থেকে সৈয়দ তামিম মাহমুদের রিপোর্ট। দেশে প্রতি বছর জ্বালানি তেলের মোট চাহিদা প্রায় 70 লাখ মেট্রিক টন। এর মধ্যে দেশের একমাত্র পরিশোধন কোম্পানি ইস্টার্ন রিফাইনারি ইআরএল চাহিদার প্রায় 20% মেটায়। প্রতিষ্ঠানটি ডিজেল, পেট্রোল, অকটেন, কেরোসিন, ফার্নেস অয়েল সহ 13 ধরনের পণ্য উৎপাদন করে। মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে প্রায় 2 মাস ধরে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করতে পারছে না ইআরএল। সবশেষ ফেব্রুয়ারির 18 তারিখ 1 লাখ টন আমদানি করে ইআরএল। ফলে কাঁচামাল সংকটে মঙ্গলবার থেকে বন্ধ হয়ে গেছে পরিশোধন কার্যক্রম। শেষ কয়েকদিন পাইপলাইনে জমা থাকা কিছু অপরিশোধিত তেল দিয়ে পরিশোধন কার্যক্রম পরিচালনা করা হলেও এবার কাঁচামাল একেবারে তলানিতে চলে আসায় যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হতে পারে এমন শঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে পরিশোধন কার্যক্রম। আমার জানা মতে ইস্টার্ন রিফাইনারি এখন অপরিশোধিত তেলের অভাবেই ইস্টার্ন রিফাইনারি এখন বন্ধ হয়েছে। 3 তারিখের পরে যেটুকু চালানো হয়েছে অত্যন্ত লো ফিডে ইস্টার্ন রিফাইনারি চালিয়ে রেখেছেন।
তবে এই জ্বালানি বিশেষজ্ঞ বলছেন এইবারই প্রথম কাঁচামালের অভাবে বন্ধ হয়ে গেল ইস্টার্ন রিফাইনারি। ইস্টার্ন রিফাইনারি 2 বছর পর এমনিতেই মেইনটেনেন্সের জন্য 2 মাসের জন্য বন্ধ করে থাকে, সেখানেও রিফাইনারি এরকম বন্ধ করে এবং যথারীতি আবার চালু করে। ক্রুড অয়েল বন্ধ হওয়ার কারণে বন্ধ হয়ে যাওয়াটা এরকম নজির সাম্প্রতিককালে নাই আর কি। এদিকে চলতি মাসের 20 তারিখ মালয়েশিয়া থেকে 1 লাখ টন অপরিশোধিত তেল আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তা ব্যর্থ হয়ে গেছে। তবে আগামী মাসের প্রথম সপ্তাহে সৌদি আরব থেকে 1 লাখ টন তেল আসার কথা রয়েছে। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। সংকট মোকাবেলায় গত 1.5 মাসে বেশ কয়েকটি সরকারি ছুটিতেও খোলা ছিল জ্বালানি তেলের ডিপো। তবে পহেলা বৈশাখের ছুটিতে বিনা নোটিশে তেল সরবরাহ বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন যানবাহনের চালকরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় বাড়ছে ভোগান্তি, অন্যদিকে ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন। তেজগাঁওয়ের একটি তেলের পাম্পে দীর্ঘ অপেক্ষায় অন্তত অর্ধশত কাভার্ড ভ্যান। এর মধ্যে উত্তর কিংবা দক্ষিণাঞ্চল থেকে ঢাকা এসেছে, কিন্তু পণ্য খালাস করে তেলের অভাবে আর ফেরত যেতে পারছে না কিছু গাড়ি, আবার অনেকে অপেক্ষায় পণ্যসহ। ট্রাক চালকরা জানাচ্ছেন তেলের জন্য অপেক্ষায় থাকতে গিয়ে রাজধানী ছাড়তে পারছেন না তারা। কতক্ষণ থাকতে হবে তাও জানেন না। চাকা না ঘুরলে একদিকে গাড়ির মালিকের লোকসান, অন্যদিকে ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন। লুট গাড়ি মানে 3 জায়গাতে বালতি দিয়ে তেল লয়ে 3 পাম্পেতে তেল লয়ে বালতি দিয়ে তেল লয়ে এই পর্যন্ত আইসি গাড়ি লয়ে। যাওয়ার কোনো লাইন নাই, তেল নাই, যাওয়ার কোনো লাইন নাই। মাল নিয়ে আসছি দিনাজপুর থেকে, তেল নাই, কালকে দিবে, সিরিয়ালে আছে। একদিন ধরা খাইলে যে খরচ আছে না, বসে থাকা লাগে। আপনার আজকে টিপটা নিতে আসে না, ঠিক আছে, টিপটা পাইতে আসে না তেলের কারণে, তাহলে ওই ক্ষেত্রে আপনার প্রায় ধরেন না 20-25 হাজার টাকার মতো লস হবে। একদিকে তেলের স্বাভাবিক সরবরাহে ঘাটতি, অপরদিকে মঙ্গলবার পহেলা বৈশাখের ছুটিতে ডিপো বন্ধ থাকায় তেল সরবরাহ হচ্ছে না বলে জানান পাম্প কর্মীরা। না, আজকে ডিপো বন্ধ, আজকে আসবে না, আগামীকাল আবার আসবে। বন্ধ রাখলাম পয়লা বৈশাখের কারণে, সরকারি বন্ধ ডিপো, এই কারণে। সংকট মোকাবেলায় গত 1.5 মাসে একাধিক সরকারি ছুটিতেও তেল সরবরাহ করেছে বিপিসির ডিপোগুলো। তবে বৈশাখের ছুটিতে হঠাৎ বন্ধ রাখায় বিপাকে বাইকার ও ব্যক্তিগত গাড়ির চালকরা। এদিকে ফুয়েল পাস অ্যাপও কাজ করছে না বলে অভিযোগ অনেকের। আজকে আমার তেল লাগবেই, তেল না নিয়ে আসলে বাইক আমার বন্ধ হয়ে যাবে। দ্যাটস আমি সকাল থেকে দাঁড়ায় আছি। যদি ডিপো বন্ধ থাকে তাহলে আমাদেরকে বলে দেখ, তাহলে আমরা চলে যাবো। এই লাইনে রোদের মধ্যে দাঁড়ায় থেকে কি লাভ হবে? এই পাঠাও চালানোর এই যে এইখান থেকে যাই হয়, এটাতে আমার পুরো পরিবার চলে। আমার মায়ের চিকিৎসা, আমার খাওয়া, আমার পড়াশোনা, আমার ছোট বোনের পড়াশোনা, এভরিথিং চলে আমার এই রোজগার থেকে। ফুয়েল পাস দিছে সরকার, ফুয়েল পাস রেজিস্ট্রেশন হয় না, আমার সব কিছু ওকে আছে। এদিকে ছুটির দিন ও স্বাভাবিক সংকটেও তেল সরবরাহ রয়েছে বিজয় সরণি ট্রাস্ট ও পরিবাগের বিপিসি সহ সরকার নিয়ন্ত্রিত বেশ কিছু তেলের পাম্পে। মাঝার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। উৎসবের দিনে শোকের ছায়া। কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক খাদে পড়ে প্রাণ গেছে 7 শ্রমিকের, গুরুতর 6 জনকে উন্নত চিকিৎসার জন্য আনা হয়েছে ঢাকায়। দিনাজপুর থেকে চট্টগ্রাম যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাকটি, তাতে চাপা পড়ে ঘটে এই হতাহতের ঘটনা। দিনাজপুর থেকে চট্টগ্রাম যাচ্ছিল চাল বোঝাই ট্রাকটি। আরোহী ছিলেন ধান কাটার 13 শ্রমিক, গন্তব্য কুমিল্লার বিশ্ব রোড। তবে দাউদকান্দিতে এসেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। ওখান থেকে 13 জন উঠছি, ঘুরে পর্যন্ত আইছি ভাই, কোনো সমস্যা নেই। এই মেঘনা ব্রিজ আইছে, আমার তো ভরা ডরা সব তুলে নিল, নিয়ে ওখানে গাড়ি ওজন দিল, ওজন দেওয়ার পর আমাকে গাড়ি তুলেছে মেঘনা ব্রিজ পাড়া, দাউদকান্দি ব্রিজ পাড়া, এই পাশে আছে ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে গেলে তাতে চাপা পড়েন 13 শ্রমিকের সবাই। এতে সেখানে প্রাণ হারান 7 জন। হাসানপুরের তাসফিন ফিলিং স্টেশনের উল্টো দিকে খাদে পড়ে ট্রাকটি। 7 জনের লাশ নিয়ে আমরা এখানে আসছি। আমার পাশের গ্রামের আছে 3 জন, আর পাশের থানা যোধবাণী ইউনিয়নের আছে 4 জন। ভোর রাত্রে জানতে পারছি, পরে আসলাম। ওরা আপনার কি হয়? ওটা আমার দুলা হয়, বড় দুলা হয়। আমার বোনের জামাই যেটা, ও কোনো সময় বাইরে আসে নাই। এবারে হয়তো ওদের সাথে লোকজন নিয়ে আসছে বা আনন্দ সুরে আসছে, হয়তো একসাথে ঘুরবে বা কাজকাম করবে, এই কারণে। ফায়ার সার্ভিস কর্মীরা প্রথমে আহতদের দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলেও পরে তাদের পাঠানো হয় ঢাকায়, আর মরদেহ নেওয়া হয় থানায়। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়। ট্রাকের উপরে 13 জন যাত্রী ছিল। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে তারা হয়তো কম টাকার বিনিময়ে তাদের গন্তব্যে যাচ্ছিল। ট্রাকটি পড়ে যাওয়ায় ট্রাকের চাপায় ঘটনাস্থলে 7 জন মারা যায়। মেঘনা ব্রিজের পর চালক হেল্পারকে গাড়ি চালাতে দেয়,
আরেকটি অপরাধ হচ্ছে সেখানে তারা চালের বস্তা বা চালের গাড়ির উপরে তারা বসেছিল, যে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় এবং 7 জন প্রাণ হারায়। এবং আমাদের প্রত্যাশা থাকবে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে, একই সাথে আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়গুলো নজরে আনবেন। এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে বেশ কিছুক্ষণ, তৈরি হয় যানজট। পরে ট্রাকটি সরিয়ে নিলে স্বাভাবিক হয় চলাচল। নিহত 7 জনের মধ্যে 3 জনের বাড়ি দিনাজপুরের বিরামপুর, আর বাকি 4 জনের বাড়ি নবাবগঞ্জে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। মধ্যরাতে রাজধানীর যাত্রাবাড়িতে বাসায় ঢুকে মা ও তার 3 সন্তানকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। আর তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয় বড় মেয়ে দিয়াকে। এ ঘটনায় ভবনটির ঠিকাদারকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে রক্তমাখা চাপাতি। পুলিশ জানিয়েছে পাওনা টাকা নিয়ে না দেওয়ায় নৃশংস এই ঘটনা ঘটায় ঠিকাদার মুসা। আহতদের ভর্তি করা হয়েছে একটি হাসপাতালে। বড় নাতনি দিয়ার খোঁজে এসেছেন নানি মোসাম্মদ খুশি, কিন্তু রক্তমাখা ঘরের ফ্লোর দেখে আহাজারি শুরু করেন তিনি। বললেন রাত 12টা পর্যন্ত সবাইকে হাসি খুশি দেখে বাড়ি ফিরে গেছেন তিনি। খবর পাইছি আমি সকালে বিছনাতে উঠতে পারি না, মোস্তাকের বই ফোন করছে, সব নীতিকা শোনা গয়না বাড়ি গাড়ি এগো জান্নাত দিয়া যাইতি। এরা তো খারাপ লোক না। গেল রাতে রাজধানীর যাত্রাবাড়িতে ঘটেছে বীভৎস এই ঘটনা। ভাঙ্গা প্রেস এলাকায় নিজ বাড়িতে কুপিয়ে জখম করা হয় মা ও 3 সন্তানকে। ভোর 4:30টার দিকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে বড় মেয়ে দিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সাজানো গোছানো বাড়ির কক্ষগুলো এখন পুরোটাই রক্তমাখা। 4 জন ছিল, ওনাদের চাপাটি দেওয়া হয়তো কোবাইছে, এর ভিতরে একজন মারা গেছে, আর 3 জনের খুব অবস্থা খারাপ। ওনার ওয়াইফ, বড় মেয়ে, 3 ছেলে, বাচ্চা ছোট একটা ছেলে আছে, ওরা ঘুমাইছিল, ওরা কিছু বলে না। মুসা এই এলাকায় কন্ট্রাক্টরি করে, রাজমিস্ত্রিদের কন্ট্রাক্টর। কে এই মুসা? স্থানীয়রা জানান ভবনটিতে ঠিকাদারের কাজ করত এই মুসা। ভবনটির সিসিটিভি ফুটেজ এসেছে স্টার নিউজের হাতে, যেখানে দেখা যায় কেয়ারটেকার রনি বাসার গেট খুলে বাসায় ঢোকার সময় রাত 3:29 রক্তমাখা শরীর ও অস্ত্র হাতে বের হয়ে যায় মুসা। সে ওদিক থেকে হাত অর্থ নিয়ে মাথায় রক্ত, গায়ে রক্ত, এর সাথে সাথে আমার ধাক্কা দিয়ে বেরিয়ে গেছে। আমি তখন মুসা তখন বুঝতে পারলাম সে অবশ্যই কোনো কিছু অবশ্যই ঘটনা করছে। আমি তো আতঙ্ক লাগে। সিসিটিভি ফুটেজ দেখে মুসাকে শনাক্তের পর তার বাসায় অভিযান চালায় পুলিশ। উদ্ধার করা হয় রক্তমাখা চাপাতি, গ্রেপ্তার করা হয় ঘাতক মুসাকে। পুলিশের ধারণা পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বাসায় ঢুকে এমন কাণ্ড ঘটায় মুসা। আমাদের ডিসি স্যারের নেতৃত্বে, আমাদের ওসি স্যারের নেতৃত্বে আমাদের পুরো টিম সকল মিলে কাজ করছে। আসামি গ্রেপ্তার আছে এবং যে আলামত, যে রামদানে মারাছে সে রামদান উদ্ধার আছে। হাসপাতালে ভর্তি বাকিদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা। দর্শক, আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম। আমরা আছি, কিছুক্ষণ পরে ফিরব। আবার সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং স্বাগত স্টার নিউজ প্রাইমে। আমরা বিরতির পর আবার ফেরত এলাম। জুলাই সনদকে বকেয়া রেখে সরকার বর্ষবরণের নতুন হালখাতা খুলেছে, এমন অভিযোগ বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের। সরকারকে গণভোটের জনরায় মেনে সংস্কার বাস্তবায়নের মাধ্যমে রক্তের ঋণ শোধের আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার নাগরিক বর্ষবরণ আয়োজনে এসব কথা বলেন এনসিপি নেতা নাহিদ। বর্ষবরণ উৎসবে মেতেছে বাঙালির। ব্যতিক্রম নয় তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নাগরিক বর্ষবরণ আয়োজন। ঢাক ঢোলের তালে বাঙালিয়ানা পোশাকে উৎসবে মাতেন তারা। বিকেলে রাজধানীর বাংলা মোটর থেকে শুরু হয় এনসিপির বৈশাখী র্যালি। র্যালিতে অংশ নেয় এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি, নারী শক্তি সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যরা। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে আয়োজন সার্বজনীন রূপ পায়। সার্থক হয় নাগরিক বর্ষবরণ উৎসব। হাসিনা মুক্ত আরেকটি বছর পালন করতে পারছি। তবে আমরা নির্বাচিত যেই সরকারের মাধ্যমে এখন নতুনভাবে গণতন্ত্র আসার কথা, সেটাকে আমরা খুব একটা বাস্তবায়ন হতে দেখছি না। নারী হিসেবে প্রথম চাওয়া হচ্ছে নিরাপত্তা। আমার নিরাপত্তা, পাশাপাশি প্রতিটা নারীর সন্তানের নিরাপত্তা।
আশপাশের এলাকা প্রদক্ষিণ করে আবারও বাংলা মোটরের নেভিগেট প্রাঙ্গণে বৈশাখী মেলায় যোগ দেন এনসিপি নেতারা। সেখানে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচে গানে মেতে ওঠেন সবাই। এ সময় ঐক্যবদ্ধভাবে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান এনসিপি নেতারা। দেশের অর্থনীতি সব ধরনের কালো থাবা থেকে মুক্তি পাক, এমন প্রত্যাশাও তাদের। আমাদের যে কৃষকেরা আছেন তারা তাদের দ্রব্যের, তাদের যে মাথার ঘাম পায়ে ফেলে যে পণ্য উৎপাদন করে সেটার ন্যায্য মূল্য পাক। আমরা পুরনো সময়ের মতো রাজনৈতিক কালচার চাই না। আমরা এখন সৌহার্দ্যপূর্ণ এবং ঐক্যবদ্ধভাবে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য সকল রাজনৈতিক দল একসাথে কাজ করে বাংলাদেশের জনগণের জন্য একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের একটা রাজনৈতিক কালচার চাই। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার প্রক্রিয়া বকেয়া রেখেই সরকার নতুন হালখাতা খুলেছে। নববর্ষের এই দিনে পহেলা বৈশাখে হালখাতা খোলা হয়, যেখানে সকল বকেয়া পরিশোধ করা হয়। আমরা চাই জাতীয় জীবনে আমাদের যত বকেয়া রয়েছে সেই বকেয়া যাতে পরিশোধ করা হয়, এটা সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে। সেই বকেয়া হচ্ছে জুলাই সনদ। আমরা গণ অভ্যুত্থান হয়েছে, নির্বাচন হয়েছে, সব কিছুই হয়েছে, সবাই সব কিছু পেয়েছে, সরকার গঠিত হয়েছে, বিরোধী দল হয়েছে, কিন্তু আমরা জনগণ কিন্তু সেই সংস্কারটা পাইনি। ফলে সংস্কারের বকেয়া রেখেই সরকার কিন্তু হালখাতা খুলেছে, নতুন সরকার এবং নতুনভাবে কার্যক্রম করছে। গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের মাধ্যমে সরকার জনগণের সাথে বেইমানি করেছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। ধ্রুপই গ্রামুল, স্টার নিউজ, ঢাকা। বর্ষবরণ উৎসব পালন করেছে জামাত ইসলামীও। রাজধানীতে জামাত নেতাকর্মীদের অংশগ্রহণে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয় এই আয়োজন, শেষ হয় রমনা পার্কে এসে। শোভাযাত্রায় তুলে ধরা হয় মাছ ধরার পলো, ঢেকি, খেওয়া জাল, কুলাসহ নানা দেশীয় সাংস্কৃতিক উপাদান। এতে নারী শিশুসহ নানা বয়সের মানুষ অংশ নেন। তারা দেশাত্মবোধক গান, জারি, সারি, ভাটিয়ালি গান গেয়ে হৈ হুল্লোড় করে উৎসবে মেতে ওঠেন। শোভাযাত্রা শেষে রমনা পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জানান, দেশের সংস্কৃতি টিকিয়ে রাখতে শুদ্ধ চর্চা অব্যাহত রাখতে হবে। পশ্চিমা ও বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন বন্ধে দ্রুত পদক্ষেপের আহ্বান জানান জামাত নেতারা। আমাদের এই সংগঠনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে প্রকৃত চেতনাকে যদি আমরা জাগ্রত করার সূচনা করতে পারি, তাহলেই আজকের আলোচনা সার্থক হবে। আমরা আমাদের ঐতিহ্য সংস্কৃতিকে আমরা হারাতে দেব না। ইসলাম সকল সংস্কৃতিকে ধারণ করে, যেটা তার তৌহিদ এবং রিসালাতের সাথে কন্ট্রাডিক্ট করে না। এই যে একটা বিষয় ছিল, সেই বিষয়ের কারণে সেই মক্কা নগরী থেকে যাত্রা শুরু করে মদিনা ইসলামী রাষ্ট্র, তারা পৃথিবীর কোনায় কোনায় পৌঁছতে সক্ষম হয়েছিলেন, কারণ ইসলাম সবসময় স্থানীয় সংস্কৃতিকে ধারণ করে। দেশে গত 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও 9 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 1105 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের মৃত্যুর সংখ্যা 164 জন। এর আগে গতকাল সোমবার হাম ও উপসর্গ নিয়ে মারা গেছেন 7 শিশু। চারিদিকে উৎসবের আমেজ থাকলেও রাজধানীর হাসপাতালগুলোর চিত্র একেবারেই আলাদা। বারান্দাতে চলছে বেশিরভাগ হাম রোগীর চিকিৎসা। পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে দেওয়া হয়েছে বিশেষ খাবার। তবে এ নিয়ে রোগীদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দুধের শিশুকে নিয়ে হাসপাতাল ঘুরে ভীষণ ক্লান্ত রাবিয়া খাতুন। বেমালুম ভুলে গেছেন আজ পহেলা বৈশাখ। তার কাছে সন্তানের সুস্থতাই হবে এখন সবচেয়ে আনন্দের খবর। বাচ্চা অসুস্থর কারণে সব ভুলে গেছি। হাসপাতালেই উৎসবের রং ছুঁয়ে যায়নি। চারিদিকে যখন উৎসবের আমেজ, তখন হাসপাতালের বারান্দাতেই কাটছে বেশিরভাগ রোগীদের জীবন। আজকে এই পহেলা বৈশাখ জানতে চাইবো যে হাসপাতালের পক্ষ থেকে কি ধরনের আয়োজন করা হয়েছে। আপা, পহেলা বৈশাখে কি ধরনের খাবার আপনারা খাচ্ছেন? পহেলা বৈশাখে শুকনা মুড়ি, বাতাসা এসব কি খাওয়া যায়? যায় না, শুকনা। ছুটির এই দিনে সবার গন্তব্য যখন আনন্দ উৎসবে, তখন হাসপাতালের চিকিৎসক নার্সরা আছেন দায়িত্বের আলোয়।
আমরা যদি ঘুরতে যাই তাহলে পেশেন্ট কে দেখবে? পেশেন্ট যখন আছে তখন কেন আমরা ঘুরতে যেতে পারি? 3 তলা 4 তলা 5 তলা পুরো ফ্লোরে অতিরিক্ত প্রায় 50-60টা বেড আমরা চিকিৎসা দিচ্ছি। অনেক রোগী আইসিইউতে অনেক রোগী এখনো আছে। তার মধ্যে আমরা চেষ্টা করতেছি যে আমাদের সাধ্যের বাইরে যেটুকু করার সব চিকিৎসা আমরা চলমান রেখেছি। এদিকে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে হামে ভর্তি রোগীর সংখ্যা 900 ছাড়িয়েছে। 9 মাসের আবু বকরের মতো আরও অনেক শিশুর চিকিৎসা চলছে এই হাসপাতালে। ভ্যাবসা গরম আর ঘিনঘিনে পরিবেশের মধ্যেও তারা চিকিৎসা নিতে চান সরকারি হাসপাতালেই। ওরা যে অবস্থায় আনছিলাম এখন ভালোই আছে ট্রিটমেন্টের কারণে। চোখ খুলতে পারতো না, দিকে আসার পর আলহামদুলিল্লাহ ভালো এখন। ডাক্তার নার্স খুবই কেয়ারফুল, ডাকলে দূরে আসে। কালকে হয়তো ঘুরতে আসে এই জায়গায় একটু আইসিইউর জন্য, কয় আইসিইউর বেড খালি নেই। গেল একদিনে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি এ হাসপাতালে। তবে রোগীর চাপ বেশি, তাই 1 বছরের বেশি বয়সী বাচ্চাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা। মুঘল ঐতিহ্যের টানে 1433 বাংলা নববর্ষেও পুরান ঢাকায় ছিল হালখাতার আয়োজন। প্রযুক্তির ছোঁয়ায় লাল মলাটের সেই টালিখাতা এখন অনেকটাই কোণঠাসা। তবে ডিজিটাল লেনদেনের যুগেও অনেকে ক্রেতাদের মিষ্টি মুখে আপ্যায়ন করে ধরে রেখেছেন সেই ঐতিহ্য, সেই পুরনো রীতি। মূলত আধুনিকতার ভিড়েও ঐতিহ্যের এই চর্চা টিকিয়ে রাখছে বাঙালির চিরায়ত বাণিজ্যিক সংস্কৃতিকে। মুঘল আমলে প্রচলন শুরু হওয়া হালখাতা আজ কেবল ইতিহাসের অংশ নয়, বরং বাঙালির ব্যবসায়িক আভিজাত্যের প্রতীক। একসময় লাল মলাটে ঘেরা সেই জৌলুস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে প্রযুক্তির যুগে। তাঁতিবাজারের ব্যবসায়ীদের কাছে এই আয়োজন শুধু বকেয়া আদায় নয়, বরং ক্রেতার সঙ্গে পুরনো সম্পর্ক ঝালাইয়ের মাধ্যম। আর এই আপ্যায়নের অনুষঙ্গ হিসেবে পুরান ঢাকার মিষ্টির দোকানগুলোতে এখন উপচে পড়া ভিড়। তবে স্মার্টফোন ও অনলাইন ব্যাংকিংয়ের ভিড়ে আগের সেই জাঁকজমক অনেকটাই ফিকে হয়ে গেছে। যে আগে যে একটা নববর্ষ হইতো, হালখাতা হইতো, এখন কিন্তু হালখাতাগুলো নাই। এই হালখাতার কার্ড দেওয়া হইতো, মিষ্টি অর্ডার থাকতো, প্যাকিং হইতো, নিয়ে যাইতো, কাস্টমারের কাছে দিত। এটা কিন্তু এবার হয় নাই। সারা বছর লেনদেন করছে, লেনদেন করার পর আছে এখন কিছু মনে করেন কম নোট দেয়, ওইটা আমাকে মেনে নিতে হয় টাকাটা। কলমদানি করছি, চাবি রিং করছি, তারপর মোবাইল স্ট্যান্ড করছি, এই সব মিলে একটা বড় ব্যাগ করছি। সেই ব্যাগগুলো কাস্টমারে দেয়, তারাও হাসি মুখে আসে, হাসি মুখে যায়। লেনদেনের ধরন বদলালে আজও অনেক গদিঘরে নিয়ম মেনে লাল খাতা খোলা হয়। প্রযুক্তির উৎকর্ষের মাঝেও এই প্রচেষ্টা মূলত হাজার বছরের ঐতিহ্যের প্রতি এক গভীর দরদ। হালখাতা হ্যাঁ আয়সা দেয়, অনেকে বিকাশে পাঠিয়ে দেয় বা ব্যাংকে ট্রান্সফার করে, যে কোনো ডিভাইসে দেখ টাকা ওই খাতায় লিখতে হয়। এই বেচাকেনি টুকটাক কাস্টমারদের জন্য মজুরিতে ডিসকাউন্ট থাকতেছে, প্রাইজে যতটুকু কম রাখতে পারতেছি করে দিচ্ছি। আর গিফট, মিষ্টি মুখ, এটা আমাদের ঐতিহ্য, সেভাবে করে এগিয়ে যাচ্ছে। পুঁজি ও প্রযুক্তির সন্ধিক্ষণে হালখাতা আজ টিকে থাকার লড়াইয়ে অবতীর্ণ। যান্ত্রিকতার ভিড়ে যারা আজও টালিখাতার পাতা উল্টান, তাদের হাত ধরেই বেঁচে আছে বাঙালির এই অনন্য বাণিজ্যিক সংস্কৃতি। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম। আমরা ফিরছি কিছুক্ষণ পরেই। আরও একবার স্বাগত। আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম। বাংলাদেশের অর্থনীতির পুনরুদ্ধারে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস মিলেছে আইএমএফ ও বিশ্ব ব্যাংকের কাছ থেকে। ওয়াশিংটনে চলমান বসন্তকালীন বৈঠকে সংস্থা দুটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বাংলাদেশ প্রতিনিধি দলের বেশ কিছু বৈঠকের পর এই তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আইএমএফের সাথে চলমান ঋণ কর্মসূচির অর্থ ছাড় প্রসঙ্গে তিনি বলেছেন, এই ঋণের পাশাপাশি আরও ভালো কিছুর বার্তা মিলতে পারে এবারের বৈঠক থেকে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুল শাওনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্থানীয় সময় সোমবার থেকে শুরু হয়েছে আইএমএফ বিশ্বব্যাংকের 6 দিনের স্প্রিং মিটিং, যেখানে গুরুত্ব দেয়া হচ্ছে মধ্যপ্রাচ্য সংঘাতের অভিঘাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয়টিকে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে এবারের বৈঠকে যোগ দিয়েছে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, যেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান এবং এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান ছাড়াও আছেন বেশ কয়েকজন সচিব। প্রথম দিনে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে বৈঠক করে বাংলাদেশ প্রতিনিধি দলটি। এছাড়া বৈঠক হয় আইএমএফ কর্মকর্তাদের সাথেও।
পরে অর্থমন্ত্রী জানান, এসব বৈঠকে বাংলাদেশের অর্থনীতির বর্তমান বাস্তবতা তুলে ধরা হয়েছে। বিশ্বব্যাংক ও IMF এর কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস মিলছে বলেও জানান তিনি। তারা বর্তমান সরকারকে অল আউট সাপোর্ট দেওয়ার জন্য তারা রেডি আছে। পলিসিগত সাপোর্ট, তারপরে ফান্ডিংয়ের যে বিষয়গুলো আছে, বিশেষ করে বাংলাদেশের যুদ্ধের কারণে যে বড় ধরনের একটা আর্থিক ঘাটতির মধ্যে আমরা পড়ে গেছি, এই সব কিছু আলোচনার মধ্যে আসছে এবং এগুলোর সমাধানের জন্য আমরা বিভিন্ন পদক্ষেপের কথা আলোচনা হয়েছে এবং ওয়ার্ল্ড ব্যাংক আমাদের সাথে পার্টনারশিপে এসে এগুলোর সমাধানের জন্য সচেষ্ট থাকবে। IMF এর সাথে চলমান ঋণ কর্মসূচি এগিয়ে নেয়ার পাশাপাশি আরও ভালো কিছু প্রতিশ্রুতি মিলতে পারে বলেও ইঙ্গিত দেন অর্থমন্ত্রী। কিস্তি ছাড় তো এটা মাত্র একটা বিষয়, একটা প্রোগ্রামের আন্ডারে। এর চেয়ে তো আরও বড় কিছু হতে পারে, ভালো কিছু হতে পারে। এই শর্ট টার্মে এই জুন পর্যন্ত কী হবে, এটাকে ফাউন্ডেশন হিসেবে নেক্সট বাজেটে কী হবে, এগুলো আলোচনা হয়েছে, পজিটিভলি আলোচনা হয়েছে। এবং আমি মনে করি আমাদের অর্থনীতিতে যে ঘাটতিটা হয়ে গেছে এটা পূরণে বহুলাংশে আমরা সফল হব। IMF বিশ্বব্যাংকের স্প্রিং মিটিংয়ে অনুষ্ঠিত বৈঠকগুলোতে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরা হচ্ছে, যেখান থেকে আশ্বাস মিলছে নীতি এবং আর্থিক উভয় সহযোগিতারই। সেক্ষেত্রে এবারের এই স্প্রিং মিটিং থেকে ভালো কিছুই প্রত্যাশা করছে বাংলাদেশ। হাসানুল শাওন, স্টার নিউজ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে অবরোধ ডাক দিয়েও মিত্রদের কাউকে পাশে পাচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার ডাকে সাড়া দেয়নি ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মিত্ররা। ট্রাম্পের হুমকিতে উল্টো বাব আল মান্দেবের মতো গুরুত্বপূর্ণ আরেক সমুদ্রপথও বন্ধের শঙ্কা দেখছে রিয়াদ। ট্রাম্পের হুমকি উপেক্ষা করে এরই মধ্যে হরমুজ পেরিয়ে গেছে ইরান সংশ্লিষ্ট অন্তত 4টি ও মার্কিন নিষেধাজ্ঞায় থাকা একটি জ্বালানিবাহী জাহাজ। এদিকে নিউ ইয়র্ক টাইমস বলছে, ইরানকে 20 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করা স্থগিত রাখতে বলেছিল ওয়াশিংটন। তবে ইরানের প্রস্তাব ছিল 5 বছর। যুদ্ধবিরতির পরও হরমুজে অচল অবস্থা যেন গলার কাঁটা হয়ে আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। না পারছেন হস্তগত করতে, না পারছেন সরে আসতে। ইরানের একচ্ছত্র নিয়ন্ত্রণ ভাঙতে পাল্টা অবরোধ আরোপ করেছেন সমুদ্রপথ ধরে চলাচলকারী জাহাজগুলোর উপর। তবে মার্কিন অবরোধের তোয়াক্কা না করে প্রণালী পার হলো চীনা জ্বালানিবাহী ট্যাঙ্কার। গতরাত থেকে অবরোধ কার্যকরের পর এটি প্রথম কোনো জাহাজ উপসাগর থেকে বের হলো। হরমুজে অবরোধের ঘোষণা দিয়ে আরও একলা হয়ে পড়েছেন ট্রাম্প। ইরানে হামলার মতো এতেও সাড়া দেয়নি মিত্র দেশগুলো। উল্টো মার্কিন নৌ অবরোধ তুলতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়িয়েছে সৌদি আরব। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, রিয়াদ আশঙ্কা করছে ট্রাম্পের এই পদক্ষেপ ইরানকে আরও বড় ধরনের প্রতিক্রিয়ায় উস্কে দিতে পারে, যা অন্যান্য সমুদ্রপথকেও ঝুঁকিতে ফেলবে। এদিকে একক কোনো দেশ আন্তর্জাতিক বাণিজ্য পথ অবরোধ করতে পারে না বলে মন্তব্য করেছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। আইনগতভাবে ও আন্তর্জাতিক আইনের বিধান অনুযায়ী কোনো দেশই আন্তর্জাতিক ট্রানজিটের জন্য ব্যবহৃত প্রণালীগুলোতে নির্দোষ চলাচল বা নৌ স্বাধীনতা নিষিদ্ধ করতে পারে না। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম 5 বছরের জন্য স্থগিত রাখতে সম্মত আছে। ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকেই তেহরান এ প্রস্তাব দেয়, কিন্তু যুক্তরাষ্ট্র ওই বৈঠকে 20 বছরের জন্য কার্যক্রম স্থগিত রাখার দাবি তুললে ইরান তা প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি না হওয়ায় যখন তখন ভেঙে পড়তে পারে যুদ্ধবিরতি। ইরান সতর্ক করে বলেছে, ট্রাম্প প্রশাসনের বেপরোয়া পদক্ষেপ কেবলই আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়াবে। আরও বিপর্যয় নেমে আসবে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনে। তবে নতুন করে ট্রাম্প দাবি করেছেন, হরমুজে অবরোধের মধ্যেই চুক্তি করতে তেহরানই দিন দরবার চালিয়ে যাচ্ছে ওয়াশিংটনের সঙ্গে। I can tell you that we've been called by the other side. They'd like to make a deal very badly, very badly. ইফাতিরা, স্টার নিউজ। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি গাড়ি উল্টে 1 সেনা নিহত ও 3 জন আহত হয়েছেন। এছাড়া হিজবুল্লাহর সাথে তীব্র সংঘর্ষে 10 জন IDF সদস্য আহত হয়েছেন। এদিকে লেবানন সরকার ও ইসরায়েলের মধ্যকার বৈঠকের দিনেও দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান হামলা হয়েছে। বোমার আঘাতে একটি সরকারি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত
এছাড়া মারুব গ্রামের 4 বাসিন্দা নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় কানাডার এক নাগরিকের মৃত্যু হয়েছে। লেবানন জানিয়েছে সবশেষ 24 ঘন্টায় দেশ জুড়ে 35 জন নিহত হয়েছেন, আহত 1.5 শতাধিক। দুই সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই আরেকবার সরাসরি সংলাপে বসতে চায় ইরান ও যুক্তরাষ্ট্র। পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষের কর্মকর্তারা এর মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছেন। আগামী বৃহস্পতিবার ইসলামাবাদ অথবা জেনেভায় হতে পারে এই আলোচনা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, দুই পক্ষকে আলোচনায় ফেরাতে তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি বলছেন, সাম্প্রতিক আলোচনায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য বড় একটি সুযোগ। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইরান সব পক্ষই এখনও মনে করছে চুক্তি সম্ভব। পাকিস্তান আশা করছে মতপার্থক্য কমাতে পারলে 21 এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন দফা আলোচনা শুরু হতে পারে। গ্রামীণ খেলাধুলাকে বর্তমান প্রজন্মের কাছে জনপ্রিয় করতে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। বাংলা নববর্ষ 1433 কিউট বৈশাখী ক্রীড়া উৎসবের উদ্বোধন করে কথা বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জানান, আগামী বৈশাখ থেকে 14 জেলায় এমন ক্রীড়া উৎসব আয়োজন করতে চায় সরকার। এবারের উৎসবে বৌছি, হাডুডু, আর্চারি, লাঠি খেলা, সাপ খেলার মতো গ্রামীণ সব খেলার আয়োজন করা হয়েছে। দিনব্যাপী আয়োজনে রাজধানী ঢাকার বাইরে থেকেও ক্রীড়াবিদরা অংশ নেন। নতুন প্রজন্মকে বাংলাদেশের ঐতিহ্যের সাথে পরিচিত করাতেই এমন আয়োজন। আমাদের চপল ভাই সহ যারা এই সুন্দর আয়োজনটি করেছেন তাদের সহযোগিতা নিয়ে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আগামী বৈশাখে ইনশাল্লাহ এই ধরনের গ্রামীণ খেলাধুলাকে উদযাপন করবো ইনশাল্লাহ। দর্শকের, এই ছিল আমাদের স্টার নিউজ প্রাইমের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।